সে অনেক দিন আগের কথা। সোনাপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন ভৈরব। সে ছিল খুব দয়ালু এবং প্রজাপ্রেমী। তার একমাত্র মেয়ে ছিল রাজকুমারী চন্দ্রকন্যা। চাঁদের মতো সুন্দর হওয়ার তার নাম রাখা হয় চন্দ্রকন্যা। চন্দ্রকন্যা ছিল খুব সুন্দর, কিন্তু তার সৌন্দর্যের চেয়েও বড় ছিল তার মন। সে গরিব মানুষদের সাহায্য করত, পশু পাখিদের ভালোবাসত এবং প্রায়ই প্রাসাদের বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতো। একদিন চন্দ্রকন্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার, কবিরাজ কেউই তাকে সুস্থ করতে পারল না। না না মহারাজ, রাজকুমারীর যে অসুখ তা আমরা কেউ বুঝতে পারছি না। এই রোগ আগে কখনো কারো হয়নি, তাই রাজকুমারীকে আমরা কেউই সুস্থ করতে পারবো না। কি তাহলে কি রাজকন্যা বিনা চিকিৎসায় মারা যাবে? না, এ হতে পারে না। ঠিক তখনই রাজপ্রাসাদের বাইরে এক মুনি ঋষি এসে হাজির হলেন। প্রণাম সাধু বাবা। এই মুহূর্তে আমাদের মহারাজ কারো সাথেই দেখা করবেন না। মহারাজ এখন খুবই চিন্তিত। আপনি এখন আসতে পারেন। সেনাপতি, আমি সব জেনে শুনেই মহারাজের কাছে এসেছি। তুমি মহারাজকে গিয়ে বলো, রাজকুমারীর যে অসুখ তার চিকিৎসার উপায় আমি জানি। তাই খুব শীঘ্রই আমি মহারাজের সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে একটু অপেক্ষা করেন, আমি মহারাজের সাথে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। বৈদ্য, তোমরা যদি রাজকুমারীকে সুস্থ করতে না পারো তাহলে পাশের রাজ্য থেকে ভালো কোনো কবিরাজ নিয়ে এসো। তবুও আমি আমার কন্যাকে সুস্থ দেখতে চাই। মহারাজ, রাজপ্রাসাদের বাইরে এক সাধু এসেছেন। তিনি নাকি রাজকুমারীর অসুখের চিকিৎসার উপায় জানেন। এই জন্য তিনি আপনার সাথে দেখা করতে চায়। কি? সাধু বাবা এসেছেন আর তিনি রাজকুমারীর অসুখের চিকিৎসার কথা জানেন? সেনাপতি, তুমি তাড়াতাড়ি যাও, ওই সাধু বাবাকে যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে আসো। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। মহারাজ, আপনার এত বড় বড় কবিরাজ, বৈদ্য, তারা কি কেউ আমাদের মেয়েটাকে চিকিৎসা করতে পারছে না? তাহলে কি আমার মেয়েটা আর বাঁচবে না? আহা রানী, তুমি এত ভেঙে পড়ো না তো। আমি দেখছি কি করা যায়। আমাদের রাজকন্যার কিচ্ছু হবে না। প্রণাম সাধু বাবা, আপনি কি আমার মেয়েকে সত্যি সুস্থ করতে পারবেন? মহারাজ, রাজকুমারীকে সুস্থ করার মতো আমার কোনো সাধ্য নেই, কিন্তু রাজকুমারীকে সুস্থ করার উপায় আমি বলতে পারি। বলুন সাধু বাবা, কি উপায়? আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে প্রস্তুত। মহারাজ, রাজকুমারীর এটা কোনো সাধারণ অসুখ নয়। রাজকুমারীকে সুস্থ করতে হলে অনেক সাহসী একজন লোক প্রয়োজন। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না সাধু বাবা। আমার রাজসভাতে অনেক সাহসী লোক রয়েছে। আপনি শুধু বলেন কি করতে হবে। মহারাজ, আপনি যাদেরকে সাহসী মনে করছেন এরা আসলেই কেউ সাহসী নয়। রাজকুমারীকে সুস্থ করতে হলে গভীর জঙ্গলে একটি মাত্র ভিন্ন রঙের ফুল আছে। সেই ফুলের রস যদি রাজকুমারীকে খাওয়ানো যায় তবেই রাজকুমারী সুস্থ হবে। ও এই ব্যাপার, এ আর এমন কি কাজ? আমি এক্ষুনি সেনাপতিকে দিয়ে ফুল আনতে পাঠাচ্ছি। মহারাজ সাবধান, ওই ফুলটি বিশাল এক বাঘ বসে পাহারা দিচ্ছে। তার কাছ থেকে ফুল আনা প্রায় অসম্ভব। আর তাছাড়া বনে আরো অনেক হিংস্র জীবজন্তু রয়েছে। সব মিলিয়ে বনে যাওয়া অসম্ভব। আচ্ছা সাধু বাবা, আমি দেখছি কি করা যায়। সেনাপতি, বলুন মহারাজ। তুমি কি ওই বন থেকে ওই জাদুকরি ফুলটি আনতে পারবে? কি? ওই জাদুকরি ফুল? না না মহারাজ, আমি ওই ফুলটি আনতে পারবো না। বাড়িতে আমার বউ বাচ্চা আছে। তাছাড়া বাঘের কাছে যদি আমার প্রাণটাই চলে যায় তাহলে তাদেরকে দেখবে কে? সেনাপতি, তোমাকে আমি সাহসী বীর ভাবতাম। আজ তুমি সামান্য এই কাজটুকু করতে পারছো না? মহারাজ, মানুষের সাথে যুদ্ধ করতে আমি সবসময় প্রস্তুত,
কিন্তু শেষমেশ বাঘের সাথে যুদ্ধ করতে হবে? না না, এটা আমি পারবো না মহারাজ। না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। মন্ত্রী, আগে বলুন মহারাজ। তুমি রাজ্যে এক্ষুনি ঘোষণা দাও যে আমার মেয়ের জন্য বনের মধ্যে থেকে ওই আশ্চর্য ফুলটি নিয়ে আসতে পারবে, তাকে আমি আমার রাজ্যের অর্ধেক অংশ দেব। আর রাজকুমারী সুস্থ হলে তার সাথেই আমি আমার মেয়েকে বিবাহ দেব। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো শোনো, রাজ্যের সকল প্রজাদেরকে জানানো যাচ্ছে যে রাজকুমারীর খুবই অসুখ। রাজকুমারীকে সুস্থ করতে হলে গভীর বন থেকে এক ধরনের ফুল আনতে হবে। যে এই কাজটি করতে পারবে রাজ্যের অর্ধেক অংশ তাকে দেয়া হবে। আরও ঘোষণা করা যাচ্ছে যে যে এই কাজটি করতে পারবে রাজকুমারী সুস্থ হলে তার সাথেই রাজকুমারীর বিয়ে দেবে। কি গো নগেন খুড়ো, বাজারে গিয়েছিলে বুঝি? না রে, ও বাজারে না, ওই মহারাজ ঢোল পিটিয়ে একটা গুরুত্বপূর্ণ সংবাদ ঘোষণা করছিল, ওই তাই শুনতে গিয়েছিলাম। কি গুরুত্বপূর্ণ সংবাদ? তা কি বললো বলো তো? আরে আমাদের রাজ্যের রাজকুমারীর নাকি কি একটা রোগ হয়েছে, রাজ্যের কেউই তাকে সুস্থ করতে পারছে না। এখন নাকি ওই গভীর বন থেকে কি একটা ফুলের গাছ যদি এনে রাজকুমারীকে খাওয়ানো যায় তাহলে নাকি রাজকুমারী সুস্থ হয়ে যাবে। আর যেই কাজটি করতে পারবে ওই তাকে নাকি মহারাজ এই রাজ্যের অর্ধেক লিখে দেবে। আর রাজকুমারী সুস্থ হলে ওই তার সাথে নাকি তার বিয়ে দেবে। ও এই ব্যাপার। আচ্ছা খুড়ো, তাহলে তুমি যাও, আমি বরং মহারাজের সাথে একটু দেখা করে আসি। কেন রে, তুই কি এখন ওই বনে যাবি নাকি? হ্যাঁ তাই তো ভাবছি, দেখি কি করা যায়। শোন, বাঁচতে চাইলে তুই ওই জঙ্গলে যাস না, শুনেছি মহারাজের সৈন্যরাও নাকি ওই জঙ্গলে যেতে ভয় পাচ্ছে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না খুড়ো, আগে তো আমি মহারাজের কাছে গিয়ে দেখি আসল বিষয়টি কি। হ্যাঁ এখন যা, তাহলে তোর যা ভালো মনে হয় তাই কর। মন্ত্রী, হ্যাঁ বলুন মহারাজ। রাজ্যে ভালো করে ঘোষণা দিয়েছ তো? হ্যাঁ মহারাজ, রাজ্যে ভালো করেই ঘোষণা দিয়েছি। তাহলে এখনো কেউ এলো না কেন বলো তো মন্ত্রী? মাফ করবেন মহারাজ, কেউ ওই ভয়ানক জঙ্গলে যেতে চাইছে না। প্রণাম মহারাজ, আমি আপনার ঘোষণা শুনে আপনার কাছে এসেছি। কি, তুমি ওই বনে যাবে? সত্যি বলছো তো? হ্যাঁ মহারাজ, আমি ওই বনে যাব আর রাজকুমারীকে আমি সুস্থ করে তুলব। কিন্তু ওই বন তো অনেক ভয়ানক, তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? মহারাজ, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমার যদিও কিছু হয়ে যায় ওতে আমার কোনোই চিন্তা নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমার যদিও কিছু হয়ে যায় কেউ আমার জন্য চিন্তা করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখনই রওনা দাও। আর তুমি যদি রাজকুমারীকে সুস্থ করতে পারো তাহলে তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। মহারাজ, আমি কোনো অর্থ সম্পদের লোভে ওই বনে যাচ্ছি না। আমি আমাদের রাজ্যের রাজকুমারীকে সুস্থ করার জন্য শুধু ওই বনে যাচ্ছি। তোমার কথায় আমি অনেক খুশি হলাম। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, এদিকে তো আবার বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। আচ্ছা মহারাজ, আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন রাজকুমারীর জন্য ওই আশ্চর্য ফুলটি নিয়ে আসতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। এখন তুমি আসো। না, সন্ধ্যা তো নেমে এলো। এত গভীর বনে কোথায় থাকবো, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। জানি না সামনে আরও কি বিপদ আমার জন্য অপেক্ষা করছে। আর একটু সামনে এগিয়ে যাই, দেখি
কোনো থাকার জায়গা পাই কিনা। অনেক দিন ধরে মানুষের মাংস খাই না। এই জঙ্গলে আমার ভয়তে কেউ আসতে চায় না। কবে যে একটা মানুষ পাবো, তখন তাকে ধরে ঘাড় মটকাবো। আরে আরে, কেমন কেমন একটা মানুষের গন্ধ ভেসে আসছে। আরে ওই তো এইদিকে একটা মানুষ আসছে বলে মনে করছে। যাই তো, ওকে একটু ভয় দেখিয়ে আসি। আজ তোকে পেয়েছি। তুই আজ কোথায় পালাবি? তোকে আজ ঘাড় মটকিয়ে রক্ত চুষে খাবো। কি ব্যাপার, তুই আমাকে দেখে একটুও ভয় পাচ্ছিস না কেন? তোর কি একটুও জীবনের মায়া নেই? হ্যাঁ গো ডাইনি মাসি, জীবনের মায়া তো সবারই থাকে, কিন্তু আমার জীবনে আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। কে? তুই আমাকে মাসি বললি? আজ পর্যন্ত কেউ আমাকে মাসি বলে ডাকে নাই। তা তোর মনে এত দুঃখ কিসের রে? ডাইনি মাসি, আমার নিজের বলতে এই পৃথিবীতে আর কেউ নেই। তাছাড়া জঙ্গলে আসলে যে আমি মারা যাব তা আমি আগে থেকেই জানতাম। কিন্তু আমাদের রাজ্যের রাজকুমারীর না খুবই অসুখ। তাকে নাকি এই জঙ্গলের একটা আশ্চর্য ফুলের রস যদি খাওয়ানো যায়, সে নাকি সুস্থ হয়ে যাবে। তাই রাজকুমারীর জীবন রক্ষা করতে এই বনে আমি এসেছি। এই ব্যাপার। কিন্তু আমি তোকে ছেড়ে দিলেও ওই বাঘটি তোকে ছাড়বে না। ওই বাঘটি খুবই ভয়ঙ্কর। তাহলে কি অন্য কোনো উপায় নেই ডাইনি মাসি? হ্যাঁ, উপায় একটা আছে। তুই আমার সাথে চল। আমি আমার জাদু শক্তি দিয়ে ওকে স্থির করে রাখবো। ওই সময় ওই বাঘটি নড়াচড়া করতে পারবে না। তুই তখন গিয়ে তাড়াতাড়ি ওই ফুলটা নিয়ে চলে আসবি। কিন্তু তুই এই কাজটি খুবই তাড়াতাড়ি করবি। মনে রাখিস, আমার এই জাদু খুব অল্প সময় কাজ করবে। বেশি দেরি হলে কিন্তু বাঘটি আগের মতো হয়ে যাবে। আচ্ছা মাসি, এখন তাড়াতাড়ি চলো। ওই দেখ, ওই বাঘটি ফুলগুলো পাহারা দিচ্ছে। তুই তাড়াতাড়ি যা, ওখান থেকে ওই ফুলটি নিয়ে চলে আয়। নে নে, তাড়াতাড়ি আমার পিঠে উঠে পড়। মাসি, তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেব তার বলার মতো না। থাক থাক, মাসি যখন বলেছিস আর ধন্যবাদ দিয়ে লাভ নাই। কাল সকাল হলেই মহারাজকে গিয়ে ফুলটি দিয়ে আসবি। আচ্ছা মাসি, তাই করব। মহারাজ মহারাজ, আমি রাজকুমারীর জন্য ফুল নিয়ে এসেছি। আরে, তুমি চলে এসেছো রাজবৈদ্য। তুমি তাড়াতাড়ি ফুলটি নিয়ে রাজকুমারীকে খাইয়ে দাও। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রাজবৈদ্য রাজকুমারীকে ফুলের রস খাওয়াতেই রাজকুমারী সুস্থ হয়ে গেল। তোমাকে যে আমি কি বলে যে ধন্যবাদ দেব। আমি আজ ঘোষণা করলাম, আজ থেকে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমার।
আর রাজকুমারী পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তখন রাজকুমারীকে তোমার সাথে বিয়ে দেব। এরপর তার আর কোনো দুঃখ কষ্ট রইল না। সে রাজকুমারীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।